এক পুরুষালী গলায় কেউ বলে ওঠে, এই যে মিস, একটু শুনুন। পেছন থেকে এমন কথা শোনায় চট করে পিছনে তাকাইতে সে দেখে তার সামনে একজন কালো রঙের শার্ট পরিহিত পুরুষ দাঁড়িয়ে বুকে হাত গুজে তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তে তাকিয়ে আছে ছেলেটি কেন ডাকলো সেটা শোনার আশায় পাশেই তের বেস্ট ফ্রেন্ড জিমিন তেকে খুঁচা মেরে বলল, দোস্ত, লোকটা মনে হয় আমাদের ডাকেনি। তেও জিমিনের কথায় সম্মতি দিয়ে বলল, হয়তো, চল আমরা ভেতরে যাই, উনি তো তাকিয়ে আছে, মনে হয় না কিছু বলবে। এই বলে তে আর জিমিন চলে যেতে নিলে জাংকুকের হুঁশ ফিরল। সে আসলে তেকে দেখে ক্রাশ খেয়ে গেছিল, অপলক দৃষ্টিতে তাকিয়েছিল তের দিকে। সে যে তাদের ডেকেছিল একটা কারণে সেটাই ভুলে গেছে। জাংকুক এগিয়ে এসে তেকে পুনরায় ডেকে বলল, মিস, আপনাদের ক্লাসে মোটা করে একটা ছেলে আছে না, ওকে একটু ডেকে দিবেন। হুট করে মোটা শব্দটা শুনে হেসে ফেলল তে, হাসতে হাসতে বলল, আমাদের ক্লাসে তো অনেকেই মোটা, আপনি কার কথা বলছেন? এর কথা শুনে জাংকুক মুচকি হেসে দুষ্টুমির স্বরে বলল, যেটা একটু বেশি মোটা। তে আবারও হাসলো, তারপর বলল, আচ্ছা আমি দেখব। এই বলে তে দৌড়ে রুমে চলে যায়, কারণ পিছনে স্যার আসছে, স্যারটা তারই এলাকার। তে যেতে জাংকুক বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে রাখলো কিছুক্ষণ। তে মেয়েটার উপর খুব বাজে ভাবে ক্রাশ খেয়েছে জাংকুক। যেখানে তার উপর হাজার মেয়ে ক্রাশ খায়, সেখানে এই পিচ্চি মেয়েটার উপর ক্রাশ খেয়েছে জাংকুক। জাংকুক এবার অনার্স ইয়ারের ছাত্র, পুরো নাম জিয়ন জাংকুক। জাংকুক বুকে হাত দিয়ে চোখ বন্ধ করেই রেখেছিল। ঠিক তখনই পেছন থেকে তার বেস্ট ফ্রেন্ড সুগা এসে জাংকুকের পিঠে ধুম করে একটা কিল বসায় আর বলে, শালা, কই গেছিলি তুই? তোরে সারা কলেজ খুঁজেও পাই না কেন? জাংকুক বিরক্ত হয়ে সুগার দিকে ফিরে বলল, শালা, তোর এখানে আসতে হলো? সুগা অবাক হলো, বলল, কি রে, আমি আবার কি করলাম? জাংকুক হুট করে বলে উঠল, দোস্ত, আই ফিল ইন লাভ। সুগা চমকে তাকালো জাংকুকের দিকে। তারপর সুগা জাংকুককে বলল, এ আমি কি শুনছি? আমি স্বপ্ন দেখছি না তো? দোস্ত, একটা চিমটি কাটতো। সুগার কথায় জাংকুক যেন সুযোগ পেল, ফট করে সুগার হাতে জোরে চিমটি কাটলো। ব্যথায় সুগা চিৎকার করে উঠল। জাংকুককে একটা কিল মেরে বলল, এইভাবে চিমটি দিস কেন? তুই না বললি চিমটি দিতে, তাই তো দিলাম। তাই বলে এত জোরে দিবি? বাই দ্য ওয়ে, কে সে? কার প্রেমে পড়েছিস? পরীক্ষা শেষ করে মাত্রই বাড়ি ফিরেছে তে। বাসায় এসে বুরকা খুলে সে সোজা ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হলো। বের হতেই দেখলো তের মা ওর জন্য খাবার নিয়ে বিছানায় বসে আছে। তে তার মায়ের কাণ্ড দেখে হাসলো। এটা নতুন কিছু নয়, যখন তের পরীক্ষা চলে তখনই তের মা তাকে নিজের হাতে খাইয়ে দেয়। তে এগিয়ে এসে আয়ুর সামনে বসলো। তে বসতেই আয়ু মেয়েকে ভাত খাইয়ে দিতে দিতে বলল, তোর বাবা সবসময় বিদেশ থেকে ফোন দিয়ে বলে আমি যেন তোর খেয়াল রাখি। তে তখন হেসে বলল, মা, আব্বুকে বলে দিও আমার জন্য চিন্তা না করতে, আমি খুব ভালো আছি। আচ্ছা, চুপচাপ খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে পড়তে বস। ওকে মা। তেকে খাইয়ে দিয়ে আয়ু চলে যায় তের রুম থেকে। আয়ুর একটা মাত্র মেয়ে তে, এছাড়া আর কোনো সন্তান নেই তার। একমাত্র মেয়ের প্রতি ভালোবাসা তার অনেক বেশি। পরের দিন তে আর জিমিন কলেজে আসতেই পেছন থেকে জাংকুক বলে উঠল, এক্সকিউজ মি মিস। এভাবেই কেউ বলায় বরাবরের মতো পেছনে তাকালো তে। পেছনে ফিরে দেখলো গতকালের সেই ছেলেটা বাইকে বসে আছে। জাংকুককে দেখে সৌজন্যতার খাতিরে একটা মুচকি হাসি দিল তে, আর সেই হাসিতে পুনরায় ফিদা জাংকুক। তারপরও নিজেকে সামলে হাতের ইশারায় ডাকলো তেকে। তে অবাক হলো জাংকুকের এমন আচরণে। এই লোকটি আমাকে ডাকছে কেন? আজ আবার কি বলবে? তে আশেপাশে তাকালো। একটু দূরে তার মামাতো ভাই ইউনো দাঁড়িয়ে আছে। ইউনোকে দেখে তে একটা ঢুক দিল। তারপর বুকে সাহস নিয়ে এগিয়ে গেল জাংকুকের দিকে। জাংকুকের সামনে গিয়ে দাঁড়ালো তে। তের সাথে তার বেস্ট ফ্রেন্ড জিমিন আছে। তে সামনে আসতেই জাংকুক বলল, কেমন আছেন মিস তে? ওফ, সরি, মিসেস জিয়ন। জাংকুকের কথায় তে অবাক হলো। এই জিয়নটা আবার কে? আবার তার নামের আগে মিসেস আসলো কোথা থেকে? সে তো অবিবাহিত। পরে ভাবলো জাংকুক হয়তো ভুল কাউকে ভেবে ডেকেছে। তে মুচকি হেসে জাংকুককে বলল, দেখুন মিস্টার, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি অবিবাহিত, আর এই জিয়ন নামে কাউকে আমি চিনি না। আপনি হয়তো আমাকে না, অন্য কাউকে খুঁজছেন। জাংকুক মুচকি হেসে বলল, আমি আপনাকেই খুঁজছি তে। আর এই জিয়ন নামে আপনি কাউকে চিনেন না, তাই না? তো চিনে রাখুন, এই যে আপনার সামনে দাঁড়ানো ছেলেটাই জিয়ন জাংকুক। তে তখন অবাক হয়ে বলল, তো আমাকে কেন মিসেস জিয়ন ডাকছেন? জাংকুক মুচকি হেসে তের দিকে হালকা ঝুঁকে বলল, কারণ আপনি ভবিষ্যতে এই জিয়ন জাংকুকের স্ত্রী হবেন। তে জাংকুকের কথায় বিরক্ত হলো। বিরক্তি নিয়েই বলল, দেখুন, এসব ফালতু কথা আমার সামনে বলবেন না।
ফালতু কথা বলছি না জান, সত্যি বলছি। আপনি মিলিয়ে নিন। বাই দ্য ওয়ে, আপনার কোনো বয়ফ্রেন্ড আছে? তে ভেঙচি কাটলো। তে বেশ ভাব নিয়ে বলল, তাতে আপনার কি? আমি আমার পার্সোনাল বিষয়ে কাউকে বলার প্রয়োজন মনে করি না। তখন জাংকুক বলল, সমস্যা নেই, বলবেন না তো কি হয়েছে? আমি ঠিক খুঁজে নিব, আর বয়ফ্রেন্ড থাকলেও ব্রেকআপ করে নেন। তে উত্তর দিল না, ভেঙচি কেটে চলে গেল। পরীক্ষা হলে পরীক্ষা দিতে টানা 3 ঘন্টা পড়তে আর জিমিন পরীক্ষা দিয়ে বের হলো। তারা পরীক্ষা দিয়ে বের হতে দেখলো তের মামাতো ভাই ইয়োনো দাঁড়িয়ে আছে। তে ইয়োনোকে দেখে একটা ভয়ে ঢুক গেল, কারণ সে জানে এখন তাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। ইয়োনো তের সামনে গিয়ে সোজা তেকে বলল, জাংকুক ভাইয়ের সাথে তোর কিসের সম্পর্ক? তুমি ওনাকে চিনো ভাইয়া? তোর সাথে কিসের সম্পর্ক আগে সেটা বল। আসলে আমি তাকে চিনি না। তাহলে তখন কথা বলেছিস কেন? একটা ঢুক গেল, সে জানে এখন যদি ইয়োনোকে সব সত্যি কথা না বলে পরে তারই সমস্যা হবে। তাই তে আর সময় নষ্ট না করে সব বলে দিল। পরপর এটাও বলল, ভাইয়া আমি চাই না তুমি ওনার সাথে ঝামেলা করো। কোনো সমস্যা হলে আমি আগে বলবো তোমাকে। সত্যিতে বলবি তো? চল তোদের বাসায় পৌঁছে দেই। রাতেতে পড়াশোনা শেষ করে কেবলই ঘুমাতেই যাচ্ছিল। ঠিক সেই সময় তার ফোনটা বেজে উঠল। তে ফোন হাতে নিয়ে দেখলো অপরিচিত নাম্বার। তে প্রথম কয়েকবার ফোন রিসিভ করলো না, চতুর্থবারে তে ফোন রিসিভ করলো। সে ফোন রিসিভ করে কানে নিতে অপর পাশ থেকে একটা পুরুষ অস্থির গলায় বলল, কি তে পাখি, ফোন রিসিভ করতে এতক্ষণ লাগে? তে অপরিচিত লোকটাকে চিনতে পারলো না। সে বলল, আপনি কে? আমি আপনাকে ঠিক চিনতে পারছি না। অপর পাশ থেকে লোকটা বলল, এই তো আমি, তোমার ফিউচার হাজবেন্ড। তে ভাবলো লোকটা হয়তো রং নাম্বারে কল করেছে, তাই সে বলল, সরি, আপনি হয়তো রং নাম্বারে কল করেছেন। জি না, আমি ঠিক নাম্বারে ফোন করেছি। আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। দেখুন, আমার মোটেও ভুল হচ্ছে না। আমাকে চিনতে পারেননি? আমি জিয়ন জাংকুক বলছি। জাংকুকের কথাটা শোনার সঙ্গে সঙ্গে তে ফোন কেটে দিল। এইরকম ছেলেদের প্রতি তার কোনো আগ্রহ নেই। ফালতু ছেলে রাত বিরাতে মেয়েদের ফোন দিয়ে ডিস্টার্ব করে। তে ফোন পাশে রেখে দিল। কিছুক্ষণের মধ্যেই তার ফোনে নোটিফিকেশন আসলো। সে ফোন হাতে নিল। জাংকুকের নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। সে ফোনের লক খুলল। আগামীকাল পরীক্ষার পর আমার সাথে দেখা করবেন, না হয় আপনার যে কোনো সমস্যা হতে পারে। আমি কোথায় আসবো তার অ্যাড্রেস দিচ্ছি। একটু পর জাংকুক অ্যাড্রেসটাও পাঠালো। এদিকে তের ভয়ে জান যায় যায় অবস্থা। জাংকুকের মেসেজটা পড়ে বোকা মেয়েটা খুব ভয় পেয়েছে, সেই সাথে ভয়ে কেঁদেও দিয়েছে তে। সকালে একে একে ইয়োনো আর বুগাম, তের চাচাতো ভাই, একসাথে এসে তেদের বাড়িতে উপস্থিত হয়েছে। তাদের সঙ্গে নাকি তের কিছু কথা আছে, সঙ্গে জিমিনও আছে। তের কাজিনরা আসতেই তে তাদেরকে জাংকুকের ব্যাপারে সব খুলে বলে, আর এটাও বলে, ভাইয়া তোমরা মাথা গরম করবে না, সবকিছু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করার চেষ্টা করবে। তের কাছে জাংকুকের ব্যাপারে শুনে বুগাম প্রথমে প্রচন্ড রেগে যায়, কিন্তু ইয়োনো বুগামকে শান্ত থাকতে বলে। বিকেল 5টায় তের পরীক্ষা শেষ হয়। জাংকুকের দেয়া ঠিকানায় পৌঁছাইতে, তবে সে আজ একা নয়, সঙ্গে জিমিন, বুগাম আর ইয়োনো আছে। জাংকুক তেকে একটা নতুন তৈরি হচ্ছে এমন একটা বিল্ডিং এ ডেকেছে। বর্তমানে কোনো কাজ চলছে না ওইটাতে, তবে কিছু কিছু রুম আছে যেগুলো কমপ্লিট হয়েছে। তে জাংকুকের বলা রুমটাই চলে গেল। তের পিছু পিছু সবাই ঢুকলো। জাংকুক সোফায় সবাইকে বসতে বলল এবং সে নিজে একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসলো। এটা দেখে বুগামের চোয়াল শক্ত হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, আমার বোনকে এখানে আসতে বলার কারণ কি? জাংকুক মুচকি হেসে বলল, আমি আপনার বোনকে আসতে বলেছি, আপনাদের না। এটা একটু বেশি হয়ে গেল না? বুগাম রেগে গিয়ে বলল, আমার বোনকে কেন আসতে বলেছিস আগে সেটা বল। জাংকুক বুগামের কথায় পাত্তা দিল না। সে সোজা গিয়ে তের সামনে বসলো, এমন ভাব করলো যেন এখানে তে ছাড়া আর কেউ নেই। জাংকুক তেকে নরম কণ্ঠে বলল, তে পাখি। এরকম নরম কণ্ঠ শুনে জাংকুকের মুখ থেকে তের কেমন অদ্ভুত লাগলো। সে চোখ তুলে জাংকুকের দিকে তাকালো, পরপর চোখ নামিয়ে ফেললো। তের চোখ নামিয়ে ফেলা দেখে জাংকুক বলল, চোখ নামিয়ে ফেললে যে, ভয় পাচ্ছ? জাংকুক আপনি থেকে তুমিতে চলে যাওয়া বিষয়টা অন্যরকম লাগলো তের কাছে। তারপরও সে বলল, ভয় পাবো কেন? এই যে আমার চোখের দিকে তাকিয়ে ভালোবেসে ফেলার ভয়ে। জাংকুকের মুখে তাদের প্রাণপ্রিয় আদরের ছোট বোনকে ভালোবাসার কথা শুনে বুগাম হাত মুষ্টিবদ্ধ করে নিল। রাগে তার গা ফেটে যাচ্ছে। অন্যদিকে ইয়োনো বরাবরের মতো শান্ত।
তে কিছুক্ষণ অপেক্ষা করে বলল, মোটেও না। আপনার চোখে কি আফিম আছে নাকি যে আমি আপনার চোখে নেশায় আসক্ত হয়ে যাব, আপনাকে ভালোবেসে ফেলবো? তো তাকাচ্ছ না কেন? এমনিতেই। জাঙ্কুক এবার অনুরোধের সুরে বলল, আচ্ছা তাকাতে হবে না। আমি বলছি, আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি তে। আই নিড ইউ। আমি তোমাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে পেতে চাই। তুমি কি দিবে আমাকে সেই সুযোগ? জাঙ্কুকের এমন করা প্রশ্নে উপস্থিত সবাই অবাক হলো। ইয়োনো যতদূর জানে জাঙ্কুকের জন্য হাজার মেয়ে পাগল, কিন্তু জাঙ্কুক কাউকে পাত্তা দেয় না। এবার ইয়োনো মুখ খুলল। সে বলল, এইখানে আমরা ওর বড় ভাই আছি ব্রো। যা বলার আমাদের বলেন, আমার বোনকে এসব বলবেন না। জাঙ্কুক কিছু বলতে নিবে ঠিক তখনই বুগাম বলে উঠল, আপনি তো এখনো পড়াশোনা করেন, বেকার আপনি। বিয়ের পর আমার বোনকে খাওয়াবেন কি? জাঙ্কুক চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসলো। সে জানতো তাকে এই প্রশ্নটা করা হবে। জাঙ্কুক এবার বলল, আপনার বোনকে খাওয়ানোর জন্য যথেষ্ট আমার আছে, আপনি শুধু আপনার বোনকে দিয়ে দিন। একসময় বুগাম আর জাঙ্কুকের মধ্যে কথা কাটাকাটি শুরু হলো। জাঙ্কুক আর বুগামকে কথা কাটাকাটি করতে দেখতে বলল, চুপ করুন আপনারা। পরপর জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আপনার সমস্যা আমাকে নিয়ে তো? কি বলবেন আমাকে বলুন। তাহলে ওনাদের বেরিয়ে যেতে বলো। তে সবাইকে বেরিয়ে যেতে বলল। সবাই বেরিয়েও গেল। সবাই বেরিয়ে যেতে তে বলল, কি সমস্যা এবার বলো। জাঙ্কুক কোনো উত্তর দিল না। তেকে টেনে শক্ত করে জড়িয়ে ধরল। জাঙ্কুক বেশ আবেগী হয়ে বলল, তে তুমি আমার কথা শোনো প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে পেতে চাই। আমি চাই তুমি সবসময় আমার পাশে থাকো, আমার সাথেই থাকো, আমাকে ভালোবাসো। আমি যাতে সবসময় তোমাকে দেখতে পাই, তোমাকে বুকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই, তোমাকে নিয়ে সুখের সংসার করতে চাই। দিবা কি সেই সুযোগ? বিশ্বাস করো, তোমাকে কখনো কষ্ট পেতে দিব না প্লিজ তে। জাঙ্কুকের কোনো কথাই তের কানে গেল না। আচমকা জাঙ্কুক জড়িয়ে ধরায় সে ফ্রিজ হয়ে গিয়েছে। জাঙ্কুক সরে আসলো তের কাছ থেকে। তারপর বলল, ঠিক আছে, তুমি চাও না তো ওকে, আমি আর তোমাকে বিরক্ত করব না। এরপর তে বেরিয়ে গেল। বাকি সবাইকে জাঙ্কুক জড়িয়ে ধরা ছাড়া আর কি কি বলেছে সবাই বলল। সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তেরা যেতে জাঙ্কুক বাঁকা হাসলো। তারপর রুমের এক পাশে লাগানো ক্যামেরাটা হাতে নিল। হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে তে আর জিমিন। তে চোখ পিটপিট করে খুলল। চোখ খুলতে নিজেকে চেয়ারে বাঁধা অবস্থায় দেখলো। সে সামনে তাকালো, দেখলো জাঙ্কুক বেশ আয়েশ করে পায়ের উপর পা তুলে বসে আছে চেয়ারে। পাশে সুগাও আছে, হুজুর টাইপের একজন লোকও আছে। তেকে চোখ খুলতে দেখে জাঙ্কুক সুগাকে বলল, এই জিমিন মেয়েটার মুখে পানি ছিটিয়ে দে তো, ওর তো সব দেখা লাগবে তাই না? জাঙ্কুকের কথায় সুগা জিমিনের মুখে পানি ছিটিয়ে দিল। পিটপিট করে চোখ খুলল জিমিন। চোখ খুলতে নিজেকে চেয়ারে বাঁধা অবস্থায় পেল। জিমিন রাগ নিয়ে বলল, কি হয়েছে আপনার? আমাদের এইখানে এভাবে বেঁধে রেখেছেন কেন? জাঙ্কুক মুচকি হেসে বলল, একটু ধৈর্য ধরো। একজন হুজুর টাইপের লোককে বলল, আপনি আপনার কাজ শুরু করুন। লোকটা বিয়ে পড়ানো শুরু করলো। এই মুহূর্তে সবকিছু বুঝে গেল তে। সে বলল, আপনি যা করবেন করুন, তারপরেও আমি আপনাকে বিয়ে করব না, কখনোই না। এর কথা শুনে জাঙ্কুক মুচকি হাসলো। তারপর সেদিন তেকে জড়িয়ে ধরা ভিডিওটা ওপেন করে তের দিকে এগিয়ে দিয়ে বলল, বিয়ে করবে না তো সমস্যা নেই, এই ভিডিওটা আরেকটু এডিট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিব। তারপর তোমার মান সম্মান যাবে, সমাজের লোক তোমাকে নিয়ে খারাপ মন্তব্য করবে, আর তোমার জন্য পরিবারের সবাই হুমকির মুখে পড়বে। তুমি কি চাও তোমার জন্য তোমার পরিবারের সবাই কষ্ট পাক? তে দুপাশে মাথা নেড়ে না বলল। জাঙ্কুক বাঁকা হেসে বলল, তাহলে ঝটপট বিয়েটা করে নাও। তে চুপ থাকলো। এদিকে জিমিনও কি বলবে ভেবে পাচ্ছে না। আসলে এই অবস্থায় কি বলা উচিত সে ঠিক জানে না, তাই সেও চুপ থাকলো। অতঃপর তে আর জাঙ্কুকের বিয়েটা হয়ে গেল। বিয়ের সাক্ষী হিসেবে জিমিন ছিল, তাকে দিয়ে সুগা জোর জবরদস্তি সাইন করিয়েছে। অতঃপর বিয়ে নামক একটি সম্পর্কে বাধা পড়ে গেল অনিশ্চিত ভবিষ্যতের বিয়েটা। এয়ারপোর্টে গাড়িতে বসে আরামের জন্য অপেক্ষা করছে জাঙ্কুক। মূলত জাঙ্কুকের বাবা কয়েকদিন হলো ব্যবসার কাজে দেশের বাইরে গিয়েছে। আজ তিনি দেশে ফিরছেন, তাই জাঙ্কুক এয়ারপোর্টে গিয়ে বাবার জন্য অপেক্ষা করছে। শুধু জাঙ্কুক না, সাথে সুগা আছে। সুগা গিয়েছে জাঙ্কুকের বাবাকে এয়ারপোর্টের ভেতর থেকে আনার জন্য। একটু পর সুগা আর আরেম এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে। বাবাকে দেখে জাঙ্কুক গাড়ি থেকে বের হয়, বাবার সাথে কৌশল বিনিময় করলো এবং আরেমের ব্যাগপত্র গাড়িতে তুললো। এরপর জাঙ্কুক গাড়ি স্টার্ট দিল বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি ফিরে জাঙ্কুক ফ্রেশ হওয়ার জন্য রুমে যেতে নিলেই আরেম বলে, জাঙ্কুক বাবা এদিকে এসো তো। বাবার কথায়
জাঙ্কুক পিছু ফিরল। আরেম তখন সোফায় বসে আছে, পাশে সুগাও আছে। তখন জাঙ্কুক বলল, হে বাবা বলো কি বলবে। আরেম ছেলেকে ভালোভাবে একবার দেখে নিল, পরপর গম্ভীর কণ্ঠে বলল, আমি শুনেছি তুমি নাকি বিয়ে করেছো, কথাটা কি সত্যি? জাঙ্কুক বেশ স্বাভাবিকভাবেই বলল, জি করেছি। আরেম এবার রাগী গলায় বলল, কি তোমার লজ্জা করছে না এরকম ভাবে বলতে? জাঙ্কুক আরেমের দিকে তাকালো, পরপর পুনরায় স্বাভাবিক গলায় বলল, বিয়ে করেছি, কোনো চুরি ছিনতাই করিনি যে আমার লজ্জা লাগবে। তুমি জানো তুমি কি করেছো? তোমার জন্য আমার ব্যবসায় কত লস হবে জানো? আরে আমি একটা ইম্পর্টেন্ট ডিল করার জন্য দেশের বাইরে গিয়েছি। যার সাথে ডিল করব ওনার মেয়ে লিসা তোমাকে পছন্দ করে, ছবি দেখেছে তোমার। আমি ওনাদের বলেছি যে লিসার সাথে তোমার বিয়ে দেব, কিন্তু এখন এইটা শুনলে তারা তো ডিল ক্যান্সেল করে দিবে। জাঙ্কুক চুপচাপ আরেমের কথা শুনলো, পরপর উপহাসের সুরে বলল, আপনার জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বিজনেস। আপনার জন্য আমার মা আর মেয়ে, এখন আমার জীবন নষ্ট করতে চাচ্ছেন? তবে বলে রাখি, আমি তেকে ভালোবাসি, ওকেই বিয়ে করেছি। এখন আপনার দায়িত্ব কিভাবে সসম্মানে বাড়ির বউকে ঘরে তুলে আনবেন। যদি রাজি না হন তবে মনে রাখবেন চিরদিনের জন্য নিজের ছেলেকে হারাবেন। আর কিভাবে কি করতে হবে সব সুগাকে বলা আছে। কথাটা বলে জাঙ্কুক নিজের রুমে চলে যায়। তেদের বাসায় এসে উপস্থিত হয়েছে সুগা, জাঙ্কুক আর আরেম, সাথে কিছু আত্মীয় স্বজন এসেছে। মূলত আজ জাঙ্কুক আর তের বিয়ে। সেদিন জাঙ্কুক আরেমকে তের ব্যাপারে বলার পর আরেম নিজে এসে তের পরিবারকে রাজি করায় এবং সুপাত্র পেয়ে তের পরিবারও দ্বিধামত পোষণ করেনি, তারাও রাজি হয়ে যায়। আর বাকি রইল তের কথা। সে তার বাবা মায়ের উপর কথাই বলতে চায় না, তার উপর সে অনেক বড় একটা প্ল্যান করে রেখেছে, যেটা শুধু জিমিনি জানে। কিছুক্ষণ পর দ্বিতীয়বারের মতো জাঙ্কুক আর তে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। সুষ্ঠুভাবে তাদের বিয়ে সম্পন্ন হলো। বাসার ঘরে তেকে পাঠানো হলো। জাঙ্কুক তখন রুমে আসেনি। তেকে বলা হয়েছে ঘুমটা দিয়ে বিছানায় বসে থাকতে, কিন্তু সে সেসব পাত্তা দিল না। সোজা বিয়ের শাড়ি চেঞ্জ করে টপস পরে নিল একটা। তে ওয়াশরুম থেকে বের হতে দেখলো জাঙ্কুক রুমে প্রবেশ করছে। তে সেদিকে পাত্তা না দিয়ে বিছানায় এসে বসলো। ঠিক তখনই জাঙ্কুক বলল, বাহ তে, তুমি তো দেখছি খুবই ফাস্ট, শাড়িও চেঞ্জ করে ফেলেছো দেখছি। তাহলে চলো বাসর শুরু করি। দেখুন ফালতু কথা বলবেন না। কিসের বাসর? বিয়ের দিন মানুষের বাসর হয় জানো না? না জানি না, তবে সমস্যা নেই জান, আমি বুঝিয়ে দিচ্ছি। জাঙ্কুক একদম তের কাছে চলে আসলো। এই দেখে তে বলল, প্লিজ দূরে সরুন। দূরে সরার জন্য তো বিয়ে করিনি জান। তে অনুরোধের সুরে বলল, প্লিজ। না জান, তোমাকে ছাড় দেওয়া যাবে না। কথাটা বলে জাঙ্কুক দুজনের মধ্যকার দূরত্ব গুটিয়ে ফেললো। আঁকড়ে ধরল তের ঠোঁট। আস্তে আস্তে সর্বাঙ্গে জাঙ্কুকের স্পর্শ ছড়িয়ে পড়লো তের শরীরে। অবশেষে জাঙ্কুক নিজের অধিকার বুঝে নিল। বিয়ের দিনের কথা। তেকে যখন বিয়ের দিন মেকআপ করানো হচ্ছিল তখন জিমিন জাঙ্কুককে ডাক দিয়ে বলে, ভাইয়া আমি আপনাকে একটা কথা বলবো, মন দিয়ে শুনুন। তে এই বিয়েটা করতে চায় না, আর সে এটাও বলেছে ও যদি আপনাকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়াতে পারে, অর্থাৎ আপনাদের মধ্যে যদি কিছু না হয়, তো সে পালিয়ে যাবে আপনার বাসা থেকে। আমি চাই না ওর সংসার ভেঙে যাক। আর আপনাকে দেখে মনে হয় না আপনি খারাপ ছেলে। প্লিজ আমার বেস্ট ফ্রেন্ডটাকে একটু আদর যত্নে রাখবেন। জিমিন কথাটা বলার পরে জাঙ্কুক আর কিছু বলল না, চুপচাপ ওইখান থেকে চলে আসলো। তেকে নিজের করে রাখার জন্য সে গতকাল রাতে নিজের অধিকার বুঝে নিয়েছিল। জাঙ্কুক একবার ঘড়িতে সময় দেখে নিল, 7টা বাজে। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তে এই তে উঠো। তে চোখ মুখ কুচকে বিরক্ত হয়ে বলল, আমি এখন উঠবো না আম্মু, আজকে আমার কলেজ নেই। তের এই কথা শুনে জাঙ্কুক শব্দ করে হেসে ফেলল। জাঙ্কুকের হাসির শব্দে তের ঘুম জানালা দিয়ে পালালো। সে চোখ খুলে নিজেকে জাঙ্কুকের বুকে দেখে সরে আসতে চাইল, কিন্তু একজোড়া শীতল হাত তাকে আটকে দিল। জাঙ্কুক তেকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, একটা শাড়ি পরবে আজকে, বাইরে কিন্তু গেস্ট আছে। তে পড়ল মহাবিপদে। সে শাড়ি পরতে পারে না, না কখনো পরেছিল। তের মুখ কাচুমাচু করতে দেখে জাঙ্কুক বলল, শাড়ি পরতে পারো না তাই না? আসো আমি পরিয়ে দিই, যাও শাড়ি নিয়ে আসো। তে তৎক্ষণাৎ থতমত খেয়ে বলল, না দরকার নেই, কাউকে ডেকে দিন। দেখো তে, আমার কোনো বোন নেই, বাইরে মামিরা আছে, তারা কখনোই শাড়ি পরাতে আসবে না, উল্টো তোমাকেই বকা দিবে। এখন লাস্ট অপশন আমি আছি। আর এমনিতেও আমি দেখিনি এমন কিছু তো আর অবশিষ্ট নেই। দুপুরে খাবার খাওয়ার পরে তের পেটে হালকা ব্যথা করছে, তার উপর বমি বমি ভাব। পাশে জাঙ্কুক বসে আছে, তবে জড়তায় তে কিছু বলতে পারছে না।
হঠাৎ তে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। তের দৌড় দেখে জাংকুক পিছু পিছু চলে। তেকে বমি করতে দেখে জাংকুক তেকে পেছন থেকে জড়িয়ে ধরে। তের বমি করা শেষ হলে জাংকুক তেকে কুলো করে নিয়ে এসে বিছানায় শুয়ে দেয়। তারপর জাংকুক নিজেও ছোঁয়া হয়ে তেকে বুকে টেনে নেয়। তে তখন হুঁশে ছিল না, শুধু জাংকুকের বুকের কাছে শার্ট খামচে ধরে রেখেছিল। জাংকুক তেকে বলল, তে তুমি একটু ওয়েট করো, আমি বাবাকে বলছি ডাক্তার আনতে। একটু পর জাংকুক রুমে এসে তেকে বলল, তে আমার মনে হয় তোমার ড্রেস চেঞ্জ করা উচিত। তে এতটাই দুর্বল হয়ে গেছিল যে সে কথাই বলতে পারছে না। জাংকুক তের অবস্থা বুঝলো। সে এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। তেকে কাচুমাচু করতে দেখে জাংকুক মুচকি হেসে বলল, কি হয়েছে? এমনিতে তো আমার সব দেখা শেষ। আচ্ছা, আমি তো গতকালে সবকিছু করলাম, তবে তুমি দুপুর হতে না হতেই বমি করছো যে? এত তাড়াতাড়ি প্রেগন্যান্ট হয়ে গেলে? তে লজ্জায় মাথা নিচু করে ফেললো। এমন লজ্জা সে কখনো পায়নি। তে আর জাংকুকের বিয়ের 2 সপ্তাহ কেটে গিয়েছে। এই 2 সপ্তাহে তাদের সম্পর্ক অনেক ভালো হয়েছে। বলতে গেলে তে জাংকুকের উপর দুর্বল হয়ে পড়েছে। এর মধ্যে তের মা এসেছিল তেকে দেখতে, সাথে মেয়েকেও নিজের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল, তবে জাংকুক যেতে দেয়নি। সে নাকি বউ ছাড়া থাকতে পারবে না, তাই তে আর যেতে পারেনি। রাতে খাওয়া শেষ করে রুমে আসলো তে। রুমে এসে দেখলো বিছানা এলোমেলো হয়ে আছে। জাংকুক আজ বাসায় ছিল, আর এই গুছানো বিছানাকে অগুছালো করা জাংকুকেরই কাজ। তে বিরক্ত হয়ে সামনে বসে থাকা জাংকুককে বলল, বিছানাটা এভাবে এলোমেলো করলেন কেন? আজ সারাদিনে 10 বার গুছিয়েছি আমি। জাংকুক বেশ স্বাভাবিকভাবেই বলল, তো জান, তুমি বিছানা গুছাতে পারবে না সেটা আমাকে বলতে, আমি গুছিয়ে দিতাম। দরকার নেই, বিছানার এমন হাল করেছেন মনে হচ্ছে এখানে কেউ কাবাডি খেলেছে। তের কথায় জাংকুক দুষ্টু হাসলো। জাংকুক তের সামনে এসে তের ঠোঁটে স্লাইড করতে করতে বলল, ভালো কথা মনে করে দিয়েছো জান, কাবাডি খেলার যে দেরি হচ্ছে। তে জাংকুকের কথা না বুঝেই বলল, মানে আপনি কাবাডি খেলেন নাকি? খেলি তো, সাথে তুমিও খেলো। আমিও খেলি মানে? আমি কখন কাবাডি খেললাম? কাবাডি মানুষ কিভাবে খেলে আমি তো জানিই না। জাংকুক এবার তের কোমর জড়িয়ে ধরলো, তারপর বলল, চলো শিখিয়ে দেই তোমাকে। বলেই তেকে কুলে তুলে বিছানায় নিয়ে শুয়ে দিল। পরপর নিজের শরীরের ভার ছেড়ে দিল তের উপর। মাথা উঁচু করে গভীরভাবে চুমু খেলো তের কপালে। পরপর তের 2 গালে অনেকগুলো চুমু খেলো। গাল ছেড়ে দুজনের ঠোঁট এক করে দিল জাংকুক। ধীরে ধীরে দুজনের স্পর্শ গভীর হতে লাগলো। এক পর্যায়ে তারা দুজন হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে।